সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাতারা যশোয়া। ভোট শুরুর আগেই পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগে তোলপাড় চলছে। একটি বিশেষ দলের নেতার মাধ্যমে ব্যালট হ্যান্ডেল করার অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে বিএনপি। এমন ঘটনায় প্রশ্নবিদ্ধ হচ্ছে ব্যালটের গোপনীয়তা। তবে কি ভোটের মাঠে অবৈধ প্রভাব বিস্তারের ছক চলছে? এদিকে আসন বন্টন নিয়ে জামাত ও ইসলামী আন্দোলনের টানাপোড়েনে ঝুলে আছে 11 দলের চূড়ান্ত সমঝোতা। সমসাময়িক রাজনীতি নিয়ে আজকে সম্পাদকীয় ভোটের আগেই ব্যালট বিতর্ক। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক জি9, এবং আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনাম। পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক চরমে। পুনরায় ছাপিয়ে সংশোধন চায় বিএনপি। ভিডিও ভাইরাল নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান। তদন্তের আশ্বাস ইসির। পোস্টাল ব্যালট অপব্যবহারের আশঙ্কার কথা স্বীকার করলেন খোদ পররাষ্ট্র উপদেষ্টা। বললেন, এক্ষেত্রে মিশনগুলোর বেশি কিছু করার নেই। নির্বাচনী আসন বন্টন নিয়ে 11 দলের জটিলতা। জোটের প্রার্থী তালিকা ঘোষণা স্থগিত। দ্রুতই সমঝোতার আশা জামাত ও ইসলামী আন্দোলনের। সাত কলেজ ও তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। দাবি আদায় না হলে বৃহস্পতিবার ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি। সড়ক অবরোধে দিনভর চরম ভোগান্তি। এবং শতাধিক গুম খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু। সাক্ষ্য গ্রহণ 8 ফেব্রুয়ারি। র্যাবের টিএফআই সেল পরিদর্শনের অনুমতি পেলেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। দর্শক, দেখছিলাম প্রধান শিরোনামগুলো। যাচ্ছি আলোচনায়। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত। ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, আপনাকে দিয়ে শুরু করতে চাই। পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক উঠেছে, যেই প্রতীকগুলো আছে সেগুলোর অবস্থান নিয়ে বিতর্ক উঠেছে, কিছু ভাইরাল ভিডিও নিয়ে কথা উঠেছে। ভিডিওগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। যদি সেই প্রতীকের অবস্থান নিয়ে কথা বলি, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনে গিয়েছিলেন কথা বলতে। তিনি তারপরে বেরিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে কিছু রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রথম লাইনে রাখা হয়েছে, আর বিএনপি প্রতীক রাখা হয়েছে মাঝামাঝি অবস্থানে। যেখানে দেখা যায় যে ভাঁজ করলে ধানের শীষের প্রতীক সেখানে পড়ে। এটি কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে এমন কথা তিনি বলেছেন, আপত্তি তুলেছেন। যদিও নির্বাচন কমিশন বলেছে এটা অ্যালফাবেটিক্যালি যেই অক্ষরগুলো আগে আসে সেভাবে হয়েছে। আপনার কি মনে হয়, এটা আসলে আপত্তি তোলার জায়গা কতটা, উদ্বেগজনক বিষয় কতটা? বিএনপি এবং ধানের শীষ এই দুইটা তো নতুন ভুইফোর কোনো মার্কাও না, ভুইফোর দলও না। এটা অসতর্কতাবশত হঠাৎ হওয়ার জিনিসও না। যদি বাংলাদেশের মানুষ ভোট দিয়ে যেভাবে ভাঁজ করে এবং দেয়, তারে সিলমারা কালি লেপটে অথবা মাঝখানে ভাঁজ পড়ে যদি এখানে ভোট নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে, তাহলে সেটা তো যে কোনো দলের জন্যই উদ্বেগের। সেক্ষেত্রে এটা কি পদ্ধতিতে কিভাবে এটাকে রিওরিয়েন্টেশন করলে এটা ভাঁজ পড়লে কোনো ভোট নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে না, সেই দায়িত্বটা তো ইসির ছিল। ইসি এই যে ভাঁজ পড়লে মাঝখানে পড়ে এবং ভোট বাতিল হওয়ার যে ঝুঁকি তৈরি হয়, এইটা অন্যদের ভিডিও করে প্র্যাকটিক্যালি দেখিয়ে জানাতে হলো। তার আগে ইসি কেন চেক করলো না, সেইখানে হলো বিএনপির সন্দেহের বিষয়টা, যে বিএনপি ইসি কেন এটা করলো। এছাড়া মাঝ বরাবর অন্য দলের গুলো প্রথমে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এখন ইসিতে যেহেতু অভিযোগ জানিয়েছে, নিশ্চয়ই ইসি এটা এখন পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এবং নির্বাচনে এইরকম পক্ষপাতিত্বের বা বিশেষ কোনো উদ্দেশ্যমূলক কারণে করেছে কিনা সেই অভিযোগ যেহেতু উঠেছে, ইসির উচিত হবে এটা খুব দ্রুত ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজন হলে এই ব্যালট আবার ছাপানো। ইসির তরফ থেকে যেটা বলা হয়েছে যে হাতের সময়টা খুবই কম, নির্বাচন প্রায় কাছাকাছি চলে এসেছে, এই মুহূর্তে আবার পুরোটা সম্ভব। ভুল হয়ে থাকলে কম কোনো অজুহাত হতে পারে না। খুব দ্রুততার সঙ্গে এটা ছেপে আবার পাঠানো সম্ভব। এখনও 1 মাস সময় আছে। এই সময়টা নেহাতি কম নয়। তার থেকেও বড় হলো, এই ব্যালট পেপার নিয়ে ইতিমধ্যে বিদেশে যে বক্স খুলে নিজেরা
বিলি করে নেওয়ার যে ঘটনা জি, ঘটেছে সে এবং বিষয়ে আসবো, সেটার আরেকটু যে বিষয় একটু যুক্ত ভিডিও করি। ভাইরাল হয়েছে, দুইটা বিষয়ই কিন্তু খুবই আপনি বলেছেন যে উদ্বেগজনক। ভুল হয়েছে কিনা, বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে এটি কৌশলগত কোনো পক্ষপাত কিনা, কি মনে হয়? না, সেটা বলছি যে বিএনপি রাজনৈতিক দল হিসেবে তারা মনে করতেই পারে যে এটা কৌশলগত কোনো পক্ষপাত কিনা বা বিশেষ ষড়যন্ত্রের অংশ কিনা। ইসি যদি সেটা স্বীকার নাও করে, তাহলে তাদের তো ভুল হয়েছে এটা তো স্বীকার করতে হবে। তাহলে সেই ভুলটা শুধরানোর তো সময় আছে। তো তাদের যদি তারা এখন নানান অজুহাতে এটাই রাখতে চায়, তাহলে বিএনপিকে ধরে নিতে হবে যে এখানে ভিন্ন কোনো অসৎ উদ্দেশ্য আছে, এবং এই অসৎ উদ্দেশ্য আছে বলেই তারা এটা করেছে তো করেছে। এখন আবার সময় নেই এই কথাটা সামনে আসছে। সময় নেই কে বলল? 1 মাস সময় অনেক সময়। এটা ছাপতে কতদিন লাগে? এগুলো ছাপানো তো 1-2 দিনের ব্যাপার। 2 দিনে ছাপা হলে এটা পাঠাতে কতদিন লাগে? তারা যে এই পোস্টাল ব্যালটগুলি যেভাবে পাঠিয়েছে যে ডাক বিভাগের মাধ্যমে, সেখানে কয়দিন লাগে? যে 1 মাস তাদের জন্য এত অল্প সময় হয়ে গেল। সুতরাং প্রথম কথা হলো, তারা যেটা করেছে, বিএনপি বলছে বা অনেকেই মনে করছে এটা উদ্দেশ্যমূলক। কিন্তু তারা যদি উদ্দেশ্যমূলক সেটা স্বীকার না করে যে আমরা উদ্দেশ্যমূলক করিনি, তাহলে এই বিতর্ক থেকে বেরিয়ে আসবার জন্যই তাদেরকে ভুল স্বীকার করে এটা শুধরে নিতে হবে। জি, আপনার কাছে আবারও আসবো। আল মামুন রাসেল, আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাই। এই যে পোস্টাল ব্যালটের প্রতীক বিন্যাস নিয়ে এই প্রসঙ্গটাই আগে আসতে চাই, যে আপত্তি জানানো, এখানে বিএনপি আপত্তি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে আলোচনা হচ্ছে। আপনার কি মনে হয় যে এটিও কোনো কৌশলগত পক্ষপাত কিনা, নাকি স্বাভাবিক অ্যালফাবেটিক্যালি যেখানে সাজানো হয়েছে সেটাই স্বাভাবিক? অসংখ্য ধন্যবাদ জোসেফ আপা আমাকে চমৎকার প্রয়াস অন্তর্ভুক্ত করার জন্য, সাথে আমার সহ প্যানেলিস্ট সাখাওয়াত ভাই, আমার খুব প্রিয় মানুষ, ওনাকে অন্তর্ভুক্ত করার জন্য, এবং সময় টিভির যারা দর্শক আছে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, প্যারিস দার্শনিক নিকোলা একটা চমৎকার কথা বলেছেন যে রাজনীতিতে সন্দেহ হচ্ছে গণতন্ত্রের দুর্বলতা। মানে আমাদের সবচেয়ে বেশি এই দুর্বলতাটা, যে সন্দেহ করা, একে অপরকে সন্দেহ করা, এই দুর্বলতা যদি একটা বড় দলের পক্ষ থেকে হয়, সেটাই খুব কষ্ট লাগে। বিএনপির মতো একটা বড় দল সিলি একটা বিষয় নিয়ে, আপনি মনে করেন আমি সুপ্রিম কোর্টের লয়ার, আমার সুপ্রিম কোর্ট বারে ইলেকশন হয়, ইলেকশনে হচ্ছে যে ব্যালট পেপারগুলো হয় নামের এই বর্ণমালা, মানে অ্যালফাবেট যেভাবে হয়, যেমন আমি আব্দুল্লাহ, আমার শুরুতে আব্দুল্লাহ আছে, হ্যাঁ, আব্দুল্লাহর কারণে মানে আমি 1-2 সবসময় আমার সিরিয়াল থাকে, আর যার ম দিয়ে শুরু হয় তার সিরিয়ালটা পরে আসে। তার মানে দেখেন, এই নির্বাচন কমিশন কিন্তু বলেছে যে সিরিয়ালি যেমন ধানের শীষ ধ দিয়ে শুরু হয়, আর এমন যদি হতো যে আ দিয়ে আনারস হয়, আনারসের জায়গায় দাঁড়িপাল্লাকে দিয়ে দিল বা শাপলাকলিকে দিয়ে দিল, এটা নিয়ে তাহলে প্রশ্নটা উঠতো। কিন্তু তারপরে সিরিয়ালি আপনি দেখেন, প্রথম যে ব্যালেটের যে রোটা আছে, 6টা লাইন আছে, নিচে 14টা লাইন আছে। এই 6টা লাইনের মধ্যেই দ এবং দ হচ্ছে দাঁড়িপাল্লা উপরে আছে, তার নিচে হচ্ছে ধ সিরিয়াল। এখন আপনি বলতে পারেন 6টা লাইনের জায়গায় তো 7টা লাইন করতে পারতো। 7টা লাইন করলে তো 7টা লাইন যদি করতো তাহলে ধানের শীষ চলে আসতো। আপনি দেখেন, দ দিয়ে প্রত্যেকটা অক্ষর দিয়ে 4টা থেকে 5টা হচ্ছে আপনার আছে, এই কি বলে, এটা কি বলে, এই প্রার্থীদের আছে 4টা থেকে প্রতীক আছে, 4টা থেকে 5টা। তাহলে যদি আপনি এই ব্যালট পেপারটা A4 সাইজের, আপনি যদি প্রত্যেকটা লাইন এভাবে লাইন করতে থাকেন, তাহলে আপনার ব্যালট পেপারটা হয়ে যায় হচ্ছে প্রথম 4-5টা যদি আপনার প্রত্যেকটা রোতে দেন, তাহলে এটা অর্ধেক হয়, যার অর্ধেকটা ফাঁকা থাকে। এই জন্য ওনারা 2-3টা অক্ষরকে একসাথে দিয়েছেন, একটা রোতে দিয়েছেন। আপনি দেখেন, জাতীয় নির্বাচন, এত বড় একটা নির্বাচন, এই নির্বাচনে আমি ভোট দিতে যাব, আমি ধরেন, সাপোজ আমি ধানের শীষকে ভোট দিতে যাব, আমার কি টার্গেট থাকবে? এটা কি এমন যে আমরা এমসিকিউ পরীক্ষা দিতাম, যখন প্রিপারেশন থাকতো না, তখন হচ্ছে শুরুতে যেগুলো আছে সবগুলো দাগায় ফেলতাম? এটা তো এমন না। এটা জাতীয় নির্বাচনে আপনি ভোট দিতে যাবেন, আপনি কাকে ভোট দিবেন, সে কোথায় আছে, সে গর্তের মধ্যে যদিও থাকে, সেখান থেকে আপনি বের করে আপনি সেখানে গিয়ে ভোটটা দিবেন। এটা তো নর্মাল কিছু না, যে এমন না যে আমি গেলাম, শুরুতে যেটা আছে আনারস আছে, আনারসকে দিয়ে দিলাম, দাঁড়িপাল্লা উপরে আছে, দাঁড়িপাল্লাকে দিয়ে দিলাম। এটা এমন না। জাতীয় নির্বাচন প্রত্যেকে সচেতন, বাংলাদেশের মানুষ প্রত্যেকে সচেতন, প্রত্যেকে ভোটটা যখন দিবে সে তার মেন্টাল প্রিপারেশন থাকবে, আমি কাকে ভোটটা দিব, এবং সে যেখানেই থাকুক, সে মার্কাটা যেখানেই থাকুক, বাংলাদেশের মানুষের মতো এত রাজনৈতিক সচেতন মানুষ কিন্তু আপনি পাবেন। আপনি একটা রিক্সা চালক হতে, ব্যান চালক হতে, একবারে এলিট শ্রেণী পর্যন্ত প্রত্যেকে রাজনৈতিক সচেতন, প্রত্যেকে ডিসাইডেড থাকে যে সে কাকে ভোটটা দিবে। ভোট দেওয়ার আগে সেই এমন না যে গেলাম, কোন মার্কাটা দেখতে একটু সুন্দর, যে একটু ঝকঝকা, তার উপরে আমি দিয়ে দিলাম, এটা এমন না।
বা সামনে যেটা পড়লো সেটাতে দিয়ে দিলাম, এটা এমন না। তো সুতরাং এটাকে নিয়ে যেই আমি মনে করি এটা বিএনপির একটা কিন্তু রাজনৈতিক, ইসিকে আরেকটু আমার কাছে যেটা মনে হয় এটা বিএনপির স্পষ্ট একটা করার রাজনৈতিক দরকার ক্যাম্পেইন। ছিল কিনা? রাজনৈতিক ক্যাম্পেইনটা কেমন, যে আমাদেরটা মাঝখানে আছে, আমরা যদি এটা ইসির কাছে গিয়ে বলি এটা সবাই একটু জানবে যে আমাদেরটা মাঝখানে আছে, মিডিয়াগুলোতে আসবে, এটা রাজনৈতিক ক্যাম্পেইন মনে হয়েছে আমার কাছে। কারণ নজরুল সাহেবের মতো এত বড় ব্যক্তিত্ব, সে না, একটা সিলি একই বিষয় সাথে নিয়ে। নজরুল সাহেব কিন্তু বলছেন যে শাপলা-কলি আর দাঁড়িপাল্লা উপরে আসছে, তাহলে কি তারা ইচ্ছাকৃতভাবে আমি তো দাঁড়িপাল্লার আপনাকে বলেছি যে অ্যালফাবেটের সিরিয়াল আলোকে আসছে। তারা শুধু যদি নিজেদেরটা এমন হতো বলছে না, আয়ের জায়গায় অন্যদেরটাও দ দিয়ে দিল, বা এই অয়ের জায়গায় শাপলাকুলি নিয়ে আসলো, তাহলে সেটা বলতে পারতেন। দ এবং ধ, জামাত এবং বিএনপি 17-18 বছর একসাথে ছিল, তো তাদের মার্কাগুলো নামগুলো সব কাছাকাছি, দ এবং ধ দিয়ে। ধ মানে একটু বড় আর দ মানে যে ছোট, এভাবে সিরিয়াল করা হয়েছে আর কি। তো এটা এভাবে সিরিয়ালে আসছে শাখাত আর কি। হোসেন শান্ত। তালব্যস্য দিয়ে শাপলাকলি তো এটা তালব্যস্য পরের দিয়ে। রোতে, এটা পরের পেজে, এটা না প্রথম পেজে হ্যাঁ। আসছে। শাপলাকুলি কিন্তু প্রথম পেজে আসে না বিষয়টা কিন্তু। হচ্ছে তারা যদি অ্যালফাবেটিক্যালি সিরিয়ালি করে এবং এটা জাস্টিফিকেশন থাকে, সেটা তারা করতেই পারে। কিন্তু সমস্যা হলো যখন সায়েন্টিফিক্যালি একটা পেজ করলে এটা যখন ভাঁজ করবে, সেই ভাঁজ করার একটা নিয়ম আছে, সেই নিয়মটা তারাই বলে দেয়। এদেরকে দেখতে হতো যে ভাঁজ করার ফলে কোনো মার্কার উপর ভোট পড়লে মার্কার মাঝখান দিয়ে ভাঁজ পড়ে কিনা। যদি মার্কার মাঝখান দিয়ে ভাঁজ পড়ে তাহলে এই ভোটটা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। সেই কারণে অনেক সময় ইভেন এমনও হয় যে এক মার্কার উপর সরাসরি আরেকটা পড়লেও কালি লেপটে যায়। ফলে এটা সাইন্টিফিক্যালি খুব যাচাই বাছাই করে করা হয়। সেইখানে ইসি এবার যথেষ্ট সতর্কতার সঙ্গে এটা করেনি বলে এই বিতর্কটা উঠেছে। এখন রাজনৈতিক দল হিসেবে যখন তারা এরকম মনে করে যে এটার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে, এটা তাদের রাজনৈতিক অভিযোগ। ক্যাম্পেইন, এটা তাদের অভিযোগ। ক্যাম্পেইন হওয়া লাগে না, কারণ ধানের শীষ, দাঁড়িপাল্লা, নৌকা, লাঙ্গল, পরিচিত প্রতীক, এই মার্কারগুলো কোনো ক্যাম্পেইন লাগে না। এই মার্কারগুলো যারা ভোট দেয় তারা সবাই জানে, এবং যারা ভোট দিতে যায় তারা খুঁজে নেয়। তারা ওই ধানের শীষ কোথায় আছে খুঁজে না পেয়ে ধানের শীষে ভোট দিতে গিয়ে সে দাঁড়িপাল্লায় দিবে, বা দাঁড়িপাল্লায় ভোট দিতে গিয়ে দাঁড়িপাল্লা কোথায় আছে খুঁজে না পেয়ে ধানের শীষে দেবে, এইটাই দেশে হয় না। ফলে এটার ক্যাম্পেইনের দরকার হয়। একটি ভিডিও, একটি না দুইটি ভিডিও খুব সম্ভবত ছড়িয়েছে, একটি 27 সেকেন্ডের ভিডিও, আরেকটি খুব বড় ভিডিও, খুব সম্ভবত 7 মিনিটের বেশি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একটি বাসার ভেতরে একাধিক ব্যক্তি আছে এবং বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট তাদের সাথে আছে, তারা সেগুলো গণনা করছে। খামগুলোর উপর বাহরাইনের ঠিকানা লেখা দেখা গেছে। আজকে যখন নজরুল ইসলাম খান গিয়েছেন, তিনি তখন সাংবাদিকদের বলেছেন বাহরাইনের একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা পোস্টাল ব্যালট হ্যান্ডেল করছেন। বিশেষ রাজনৈতিক দল বলতে খুব সম্ভবত তিনি জামাতকে বুঝিয়েছেন, এবং নির্বাচন কমিশনের কাছে তারা জানিয়েছেন যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়। এই বিষয়টি আসলে নির্বাচনকে সামনে রেখে উদ্বেগজনক কিনা? ডেফিনেটলি। ধরেন এইখানে ওই যে বললাম যে এরা আসলে অগোছালো, হয় এরা ঠিকভাবে ডিল করতে পারছে না, অথবা কোনো বদ উদ্দেশ্য আছে। দুইটার একটা তো আপনাকে মানতে হবে। তো আমি সরলভাবে দেখি যে না, এরা বদ উদ্দেশ্য নিয়ে করেনি, এরা প্রক্রিয়াগত ভুল করেছে। কারণ একটা ব্যালট পেপার আপনার নির্বাচনের আগে ভোটারের হাতে চলে যাবে, এবং ভোটাররা যে যার মতো ভাগ বাটোয়ারা করে নিজেরা নিয়ে যেতে পারে, এটা ভাবতে পারেন আপনি? এটা কোনোভাবে সম্ভব। এবং সেইখানে দেখেন ইসির ইয়েটা কোথায়। আজকে এটা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করার পরে ইসির সচিব যে আক্তার আহমেদ সাহেব, উনি বিষয়টা ব্যাখ্যা করে বলছেন এইভাবে, ছাত্র জীবনে হোস্টেলে যেমন একটা জায়গায় চিঠিপত্র রেখে যেত একটা টেবিলের উপরে, আমরা সেখান থেকে নিজেরা নিয়ে নিতাম, সেরকম একটা বক্সে 160টি ব্যালট দিয়ে গেছে। ওই বক্সটা যখন বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা এসে খুলেছেন 4-5 জন, তখন তারা ওটা ভাগ করে, যে আমার পাশের ঘরে ও থাকে, আমি এটা নিচ্ছি, আমি ওটা পৌঁছে দেব। ব্যাপারটা এই রকম। একজন ইসি সচিব তিনি এই বিষয়টাকে সিরিয়াসলি না নিয়ে এরকম একটা মন গড়া একটা ব্যাখ্যা দিয়ে দিলেন। তাকে কেউ বলেছে যে আমরা এইভাবে নিয়েছি? তারপরেই দেখেন সন্ধ্যার সময় ইসি থেকে আবার স্টেটমেন্ট পাঠানো হচ্ছে প্রেসে, বলছে কোনো খামই খোলা হয়নি। তাহলে এই যে ইসি সচিব একবার বলছেন যে নিজেরা ভাগ বাটোয়ারা করে, এর আমার পাশের রুমেও থাকে, আমার পাশের বাসায়ও থাকে, আমি পৌঁছে দিব বলে খুলে নিয়ে গেছে। আচ্ছা, ওই ভিডিওতে কিন্তু ভিডিও যে করছে একজনে না করছে যে ভিডিও করে না, ফেসবুকে দিয়ে না, ফেসবুকে দিয়ে দিয়েন না। তার মানে এরা নিজেরা গিয়ে ইচ্ছাকৃতভাবে এইভাবে খুলে নিজেরা ভাগ বাটোয়ারা করে নিয়েছে, এবং সেটা গোপন রাখতেও চেয়েছে, কিন্তু যারা ভিডিও করেছে তারা আবার ফেসবুকে সেটা ছেড়ে দিয়েছে। ফলে এইটাও তো ইসির মিসম্যানেজমেন্ট। যদি আমি ইসিকে
ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত করতে না চাই, যদি ইসিকে আমি কোনো বিশেষ দলের সঙ্গে বিশেষ সখ্য থেকে এটা করেছে সেরকম বলতে না চাই, তাহলেও তো এটা ইসিকে মানতে হবে যে এটা তাদের মিসম্যানেজমেন্ট। তারা যে চ্যানেলে পাঠিয়েছে সেই চ্যানেলে কিভাবে কোথায় পৌঁছবে, কে রিসিভ করবে, কোন জায়গা থেকে কোন ডেটে এটা ডিস্ট্রিবিউট হবে, কি পদ্ধতিতে এই ব্যালট ভোটটা দিবে, এই সমস্ত কিছু তো তাদের গাইডলাইন আছে। সেই গাইডলাইনের বাইরে এটা গেছে মানে একটা অনিয়ম হয়েছে, এবং এই অনিয়মটা খুব গুরুতর অনিয়ম। এটা খুব সাধারণ কোনো অনিয়ম না 7 লাখের বেশি ভোটার যেটাকে এইভাবে ব্যাখ্যা দিয়ে উড়িয়ে দেওয়া যায় যে হোস্টেলে আমাদের ছাত্র জীবনে যেরকম ছিল সেরকম। আসলে নির্বাচন কমিশনে যারা যান তারা সম্ভবত এটা বয়সের কারণে কিনা, অথবা ওই চেয়ারে বসলে এরকম হয়ে যান কিনা। আমাদের আগের এক সিএসি ছিলেন, ওনাকে মেরুদণ্ডহীন বলাতে উনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আবার বসে বুঝিয়েছিলেন এই যে আমার মেরুদণ্ড আছে। এইসব হাস্যকর কাজ করেছেন অতীতে। এখন ওনারা এখানে বসছেন, ওনাদের একটু ব্যক্তিত্ব সম্পন্ন আমরা ভেবেছিলাম যে একটু ব্যক্তিত্ব সম্পন্ন হবেন, গুছিয়ে কথা বলবেন, গুছিয়ে কাজ করবেন। ভুল হতেই পারে, সেই ভুলটাকে খুব সহজভাবে তাদের লজিক দিয়ে বুঝিয়ে বলবেন এবং শুধরে নেবেন। কিন্তু এইরকম আগের ইসিদের মতো এরকম ব্যক্তিত্বহীন একই ধরনের কাজ, আচরণ, কথা যদি ওনারা বলেন, তাহলে ওনাদের প্রতি যে আস্থাটা আমরা রাখতে চাই সেটা কিভাবে থাকবে? আল মামুন রাসেল, ভিডিওর কথা আমরা বলছিলাম, ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে, সেখানে দেখা যাচ্ছিল কয়েকজন আবার বাধা দিচ্ছেন যে ভিডিও যেন না করা হয়। সেখানে বিএনপির তরফ থেকে একটি রাজনৈতিক দলের নেতার বাড়ি বাহরাইনে সেই অভিযোগটি এসেছে। জাতীয় নির্বাচনের আগে এমন বিষয়গুলো সামনে আসা সেই দলের জন্য বা নির্বাচনের জন্য প্রশ্নবিদ্ধ করার কোনো জায়গা তৈরি হয় কিনা? দেখেন, আমি এটা একটু ভিন্নভাবে দেখি। শাকত ভাই যেভাবে দেখেছে আমি একটু ভিন্নভাবে দেখি। কেন ভিন্নভাবে দেখি? প্রবাসীরা প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তাদের মধ্যে যে উচ্ছ্বাস, প্রবাসীদেরকে বলা আছে যে নির্দিষ্ট টাইমের আগে ব্যালট খোলা যাবে না, কিন্তু অনেকে নির্দিষ্ট টাইমের আগে ব্যালট খুলে ধানের শীষে ভোট দিচ্ছে, না কে ভোট দিচ্ছে, ভাইরাল হয়েছে ছবিগুলো। কিন্তু এটা কিন্তু নির্দিষ্ট টাইমের আগে। এখন আপনি কথা হচ্ছে এক জায়গায় আপনি অনেকগুলো ব্যালট পেলেন, পেয়ে কি আপনি চাইলে কি সাথে সাথে ভোটটা দিতে পারেন? ভোটটা কি এই অ্যালাউ হবে না? এখানে কিছু প্রসিডিউর আছে। আপনি যখন এই ব্যালট পেপারে, পোস্টাল ব্যালটে যখন একটা অ্যাপস আছে, বিডি অ্যাপস আছে, এই অ্যাপসে সাইন ইন করতে হয় আপনার নাম্বার দিয়ে। সেখানে আপনার এনআইডি কার্ড দিতে হয়, এনআইডি কার্ড দিয়ে সেখানে একটা অ্যাড্রেস দিতে হয়, পোস্টাল অ্যাড্রেস। আপনি জানেন বিদেশে একটা পোস্টাল অ্যাড্রেসকে টাকা দিয়ে নিতে হয়, পোস্টাল অ্যাড্রেস দিতে হলে টাকা দিয়ে নিতে হয়। এখন যারা স্থানীয় আছে বা যাদের যাচাই করার কোনো ব্যবস্থা কি আছে? আপনি যাচাই তো করবে হচ্ছে আপনি কি দিয়ে যাচাই করবে হচ্ছে আপনি এনআইডি কার্ড দিয়েছেন। দেখেন, আপনি যখন সাপোজ আপনি খামটা পেলেন, খামটা পেয়ে ভোটটা দিয়ে পাঠিয়ে দিলেন, আপনার ভোটটা অ্যালাউ হবে না। কেন অ্যালাউ হবে না জানেন? কারণ খামের ভিতরে একটা কিউআর কোড আছে। আপনি যেই সাইন ইন করেছেন যে অ্যাপসটা দিয়ে, আপনার নাম্বার দিয়ে, সেই কিউআর কোডকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর তারপরে আপনার ভোটটা অ্যালাউ হবে। কোন মোবাইল? যে মোবাইলে আপনি সাইন ইন করেছেন, মানে আপনার নির্দিষ্ট বরাদ্দের পরে, এখন না। আপনি যদি এখন সবগুলো নিয়ে ভোট দিয়ে দিলেন, এরপর পাঠিয়ে দিলেন, এগুলো অ্যালাউ হবে না। কারণ আমরা নিয়মটাই জানি না। নিয়মটা হচ্ছে আপনাকে কিউআর কোড স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর তারপরে নির্দিষ্ট টাইমের পরে আপনাকে, কারণ কিউআর কোড স্ক্যান করার এখন টাইম, এটা এখন শুরু হয় নাই, এবং এটা এখনো ওয়েবসাইটে চালু হয়নি। তো তার মানে আপনি চাইলে এখন কিউআর কোড স্ক্যান করতে পারবেন না। নির্দিষ্ট টাইমে এটা কিউআর কোডে স্ক্যান করতে পারবেন, তখন আপনি চাইলে ভোটটা দিতে পারবেন। তাহলে দেখেন একসাথে কেন পেলো? ওই যে আপনাকে আমি বললাম পোস্টাল অ্যাড্রেস নিতে হলে কিছু টাকা দিয়ে, এই অ্যাড্রেসটা নিতে হলে টাকা দিয়ে নিতে হয়। এই জন্য স্থানীয় যে আছে বা যার একটা বাড়ি আছে, সবাই এখানে আশেপাশে যারা আছে প্রত্যেকে একটা অ্যাড্রেস দিয়েছে। কারণ তিনি চাইলে যে যিনি ধরেন টাকাওয়ালা বা বাড়িওয়ালা মানুষ, সে চাইলে সে ভোট দিতে পারবে না, কারণ তার মোবাইলটা লাগবে যিনি ভোটটা দিবেন। আপনি দেখেছেন যে ভিডিওটা করা হয়েছে, ভিডিওর মধ্যে কিন্তু একবারও বলা হয়নি যে অমুক দাঁড়িপাল্লায় ভোট দাও বা এই যে আগে ওটা খোলা হয়নি। কিন্তু এটা তার মানে কি, এইটা চিঠিগুলো এখানে আসছে, এই চিঠিগুলো আবার যার নামে তাকে বন্টন করা হবে, বলে যে এটা আমি নিচ্ছি, আমি ওর পাশে আছি। তার মানে কি, আমি চাইলেও তার এই যে পোস্টাল এই চিঠিটা খুলে আমি চাইলেও ভোট দিতে পারবো না, কারণ তার মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করতে হবে। আমি চাইলেও পারবো না। এই যে আমি শুরুতে বললাম যে রাজনীতি দুর্বলতা হচ্ছে সন্দেহ করা। কিন্তু তার কাছে পৌঁছানোটাই যদি না পৌঁছায় তাহলে ভোটটা অ্যালাউ হবে না। এত কষ্ট করে আপনি একটা সাইন ইন করে, আমি একজন প্রবাসীকে দেখেছি, মানে তার সাইন ইন করতে কমকে 3 ঘন্টা সময় লেগেছে, আমার থেকে সহযোগিতা নিয়েছে। তার মানে এত কষ্ট করে, এত আবেগ দিয়ে যে প্রবাসীটা ভোটটা সাইন ইন করলো, এই তারপরে পোস্টাল ব্যালটটা তার কাছে আসলো, আপনি কি মনে করেন সে তারটা গ্রহণ করবে না? সে কি এমনি ফেলে দিবে? ফেলে দিলে তো লাভ হবে না। আপনি যত টাকা খরচ করেন, যতক্ষণ পর্যন্ত আপনার মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভোটটা অ্যালাউ হবে না। তো তাহলে এই জিনিসটাকে, একটা ভিডিও দেখলাম আমি,
নামও বলা নেই যে দাঁড়িপাল্লায় ভোট দাও বা খোলাও নেই, তারপরেও আমরা সন্দেহ করছি এইটাকে নির্দিষ্ট কোনো দলের হইতে পারে। সেটা কি? এটা আমাদের যেটি বললাম যে আমরা একে অপরকে সন্দেহ করি, এবং সেখানে একটা মবও হয়েছে। সেখানে ওই বাড়ির সামনে বিএনপির কিছু লোকজন গিয়ে লাইভ করছে, এই আমরা এই ভুয়া ভোটকে ঠেকানোর জন্য আমরা আসছি। তার মানে কি? এই যে আমাদের রাজনীতিটা, আগের যে রাজনীতি, সে রাজনীতিতে আমরা ফিরে আসছি। এই যে শুরু, মানে কোনো একটা সুযোগ পাইলে ভাইরাল বিষয়, বাঙালি তো আমরা ভাইরাল জাতি, মানে কোনো কিছু পাইলে যে আমাকে দেখা যাক যে আমি এটা প্রতিবাদ করছি। কি প্রতিবাদ করছেন আপনি? যদি এমন হতো যে আপনি সেখানে ভোট দিচ্ছেন, ভোট দিতে পারবেন না, কারণ ভোট দিতে তার মোবাইল ছাড়া, তার মোবাইলের যে কিউআর কোড এবং তার মোবাইলের সাইন ইন করা ছাড়া আপনি ভোট দিতে পারবেন না। সবগুলো আপনি নিয়ে যান জোর করে, পারবেন না আপনি, ওই নিয়ম না জানার কারণে। ওই যে বলে যে মানি না, কি মানো না, জানি না, সবাই বলে মানি না, আমিও বলি মানি না। আমাদের কার্যক্রম হয়ে গেছে এমন। ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, আপনার কাছে একটু আসতে চাই। ইসির বরাত দিয়ে একটি গণমাধ্যমের খবর যে 10,000-এর বেশি ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত হয়েছেন, এমন আসন রয়েছে 18টি, আর প্রবাসী রয়েছে 7,60,000-এর কিছু বেশি। এই যে 10,000-এর বেশি ভোটার পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন, এমন 18টি আসন হিসেবে ভোটের সমীকরণ অনেকটা পাল্টে দিতে পারে কিনা? না, ডেফিনেটলি প্রবাসীদের তো বাংলাদেশের উন্নয়নে যেরকম তাদের ভূমিকা আছে, গণ অভ্যুত্থানের সময় তাদের যেমন ভূমিকা ছিল, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে এই দেশটাকে সচল রাখায় তাদের যেমন ভূমিকা ছিল বা আছে, ঠিক একইভাবে কোনো আসনে তাদের যেখানে বেশি ভোট, সেখানে তো তারা একটা বড় ফ্যাক্টর হয়ে যেতেই পারে। অনেক জায়গায় আছে আপনার 2-1 হাজার, 2-4 হাজার বা 5 হাজার এরকম ব্যবধানে হার জিত হয়ে যায়। সেইখানে প্রবাসীরা যদি ঠিকমতো ভোট দেয়, তারা তো অবশ্যই ফ্যাক্টর, এবং প্রবাসীরা যাতে ফ্যাক্টর হতে পারে সেজন্যই তো তাদের ভোটার করা হয়েছে, কারণ তাদের অধিকারটা রক্ষিত হোক। তারা কষ্ট করে আত্মীয় পরিজন, সন্তান, বাবা মা সবাইকে ফেলে বিদেশে গিয়ে কষ্ট করে টাকা রোজগার করে, সেই টাকা পাঠিয়ে এই দেশটাকে টিকিয়ে রাখে। সুতরাং এই দেশে তাদের যে অধিকার, সেইটা তারা প্রয়োগ করুক, তারা তাদের পছন্দের সরকার গঠন করতে ভূমিকা রাখুক। সেই জন্যই তো তাদেরকে ভোটার করার দাবি বিভিন্ন রাজনৈতিক দল থেকে উঠেছে এবং তাদের তরফ থেকে ছিল, সেটা করেছে। সুতরাং এটা ডেফিনেটলি অনেক বড় ফ্যাক্টর। এখন কথা হলো গিয়ে ভোটটা এখন দেখার পরে দেখ। আপনি আমাকে বলেন তো, আমার আসনে ভোট হবে, সেই ভোটের ব্যালট পেপারগুলা আমি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবো, আমি একটা দলের নেতা, আর অথবা উনি দিয়ে আসলেন, যদি আমি দিয়ে আসি তাহলে তার এটা ভালো লাগবার কোনো কারণ নাই, আর উনি যদি দিয়ে আসেন তাহলে আমার ভালো লাগবার কারণ নাই। সেই হিসেবে যদি কোনো নির্দিষ্ট দলের নেতা এইভাবে তার ঠিকানা এটা যায় এবং তিনি এটা খোলার সুযোগ দেন এবং এইভাবে সেটা বিলি বন্দোবস্ত আগেই করেন, ভোটটা পরেই দিলেন, সেটা অনেকের ভালো লাগবার কোনো কারণ নাই। এটা খুব সহজ সাইকোলজি, এটুকু বোঝার জন্য কোনো পিএইচডি করার দরকার হয় না। ফলে এটা ভুল হয়েছে, এটা অন্যায় হয়েছে। সেই ভুল এবং অন্যায়টা না হলে ভালো হতো, কী করে এখন শুধরে নিবে সেটা হলো কথা। এটাকে জাস্টিফাই করা কোনো ভালো কথা না। জি, আমরা একটু নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা বা যে আসন বন্টন নিয়ে যে বিষয়টি চলছে সেখানে আসতে চাই। 11 দলের যে আসন বন্টনের বিষয়, সেখানে দেখা যাচ্ছে শেষ মুহূর্তে এসে জটিলতা। জামায়াত ইসলামকে দেখা গিয়েছিল নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকে তাদের পূর্ণ প্রস্তুতি ছিল, ভালো রিদমে আগাচ্ছিল, কিন্তু তারপর দেখা যায় যে এখন একটা আসন সমঝোতা নিয়ে একটা জটিলতা দেখা যাচ্ছে। নির্বাচনের আগে এই জটিলতায় আসলে নির্বাচনের সমীকরণে প্রভাব পড়তে পারে কিনা? বাংলাদেশের রাজনীতিতে এই যে জোট, এই জোটটা কখনোই আদর্শিক হয়নি। এই জোট হয় স্বার্থের বিলি বন্টন। জামায়াত ইসলামের সঙ্গে দীর্ঘদিন বিএনপির জোট ছিল, এবং এই জোট, এই যে এখন যারা জোট করছে, এই ইসলামিক দলগুলোর মধ্যেই জামায়াত ইসলাম কোনো ইসলামী দলই না। এটা একসময় বলেছিল এই ইসলামী শাসন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঠিক এই কথাই বলছিল যে জামাত ইসলাম কোনো ইসলামী নেই। এখন যেমন হেফাজতের নেতা বলছেন জামাত ইসলামের কোনো ইসলামী নেই এবং এরা নির্বাচিত হলে দেশ থেকে ইসলাম ধ্বংস হয়ে যাবে। ফলে এই ইসলামপন্থীদের মধ্যেই এই বিভেদটা অনেক দীর্ঘদিন ছিল। হঠাৎ করে তারা ভোটের সমীকরণে এসে এক জায়গায় হলো, এটা একটা স্বার্থ। সেই স্বার্থের দ্বন্দ্বটা প্রকট হচ্ছে যখন, তখন বনিবনার ঘাটতি হচ্ছে। আবার যদি বিলি বন্টন ঠিক হয়ে যায়, এই বনিবনা চলে যাবে, তবে এই ক্ষেত্রে যারাই ওই জোটের লিডিং দল থাকে তারা বেশি সংকটে পড়ে।
বিএনপির সঙ্গে জামাত ইসলাম ছিল, জাতীয় বিভিন্ন দল ছিল, 4 দলীয় জোট ছিল। যখন 2008 সালের নির্বাচনের সময় জামায়াত বিএনপি তখন যেহেতু ওই জোটের লিডিং দল, জামায়াত ইসলাম বিএনপিকে এরকম ট্র্যাপ করেছিল। ট্র্যাপ করে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এমন একটা আসন তাকে দিতে বাধ্য করেছিলেন যেখানে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিএনপির অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন সাবেক মন্ত্রী জি, ছোট করে কামাল ইবনে ইউসুফ। কামাল ইবনে ইউসুফ তার বাবার আমল থেকে পুরুষানুক্রমে কয়েক পুরুষ ধরে তারা অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী। কামাল ইবনে ইউসুফকে বাদ দিয়ে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ওই আসন দিতে বাধ্য করেছিল, কারণ তাকে ওইটা না দিলে তারা জোটে থাকবে না। ঠিক একইভাবে এখন আবার এই জোটের যেহেতু লিডিং দল জামায়াত, তাদেরকে তাদের সঙ্গে অন্য যে দলগুলো আছে তারা এরকম জিম্মি করবে, চাপে রেখেছে। জিম্মি করছে। জি। ফলে স্বার্থ যখন মিলে যাবে, স্বার্থের হিসাবটা এই দ্বন্দ্ব গুছে যাবে এবং তারা আসন পুনর্বন্টন হবে। আর যদি এই স্বার্থের দ্বন্দ্বটা, এই গ্যাপটা না মিটাতে পারে, এমনও হতে পারে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা খেলাফত সহ অন্য ধর্মীয় রাজনৈতিক দলগুলো আলাদা জোট করছে বা আলাদাভাবে নির্বাচন করছে। আর মামুন রাসেল, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, একই বিষয়ে আসতে চাই। যেমনটা সাখাওয়াত হোসেন সায়ন্ত বলল যে স্বার্থের দ্বন্দ্ব প্রকট হচ্ছে বলেই 11 দলের মধ্যে এমন জটিলতা কিনা, এবং এই জটিলতাটা থাকলে 11 দলের রাজনৈতিক যে নির্বাচনী যে প্রচারণা সেখানে প্রভাব পড়বে কিনা বা নির্বাচনের সমীকরণে প্রভাব পড়বে কিনা। জি, আমি এটাতে আসি। সাকত ভাই একটা বিষয় বললেন যে ছোট করে একসময় আমরা শেষের দিকে। হেফাজত এবং ইসলামী আন্দোলন বলেছে জামাত কোনো ইসলামী দল না। দেখেন, ইসলামী দলগুলোর মধ্যে আমাদের 4টি মতবাদ কেন? হানাফি, শাফি, হাম্বলি। কেন? কারণ এক পক্ষ আরেক পক্ষকে বলে না তারা ইসলামের মধ্যেই নেই। তার মানে এটাকে মানে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। হ্যাঁ, যখন ইসলামী আন্দোলন জামাতকে বলবে জামাত ইসলামী দল না, জামাত তাদেরকে বলবে তারা ইসলামিক দল না, এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু না। এটা হচ্ছে এই যে আমাদের রাসূল বলেছেন যে পরবর্তীতে প্রজন্মে অনেকগুলো ইসলামের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে যাবে, অনেকগুলো ভাগ হয়ে যাবে। মানে এটা কেউ বলবে রাজনৈতিক দোয়াল্লিন, মারপ্যাচ। কেউ বলবে জোয়াল্লিন, কেউ এখানে উঠবে হাত উঠাবে, কেউ এখানে উঠাবে। এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। কারণ দেখেন, এবার যে জোটটা হয়েছে, একটা জোট 2 কারণে হয়। একটা হচ্ছে আদর্শিক জোট, আর একটা হচ্ছে প্রয়োজনের জোট। ইসলামপন্থীদের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে আদর্শিক জোট হয়েছে, এবং এনসিপি এবং এবি পার্টির সাথে যে জোটটা সহ 11 দল হয়েছে, এটা হচ্ছে প্রয়োজনের জোট হয়েছে। প্রয়োজনের জোট কেমন? কারণ এনসিপি মনে করছে জুলাইয়ের যে সনদটা বাস্তবায়ন হওয়া দরকার এবং জুলাইয়ের যে সংস্কারগুলো, ভোটটা জয় হওয়া দরকার, সেখানে জামাত সবচেয়ে বেশি এগিয়ে আছে। কারণ বিএনপি আপনি বিভিন্নভাবে, যদিও এর কথা বলছে, কিন্তু বিভিন্নভাবে না এর ক্যাম্পেইন করছে। যদি না ক্যাম্পেইন না জিতে যায়, তাহলে কি এনসিপির যে জুলাই সনদের যে আইনি ভিত্তি, সেটা কিন্তু এই এনসিপির যারা জুলাই যুদ্ধে আছে তারা পাবে না। এজন্য তারা প্রয়োজনের কারণে সেখানে এবি পার্টি এবং এনসিপিকে এখানে যুক্ত করেছে। দেখেন, আপনার ইসলামী আন্দোলনের সাথে এখন যেটি হচ্ছে, আমি এটাকে এত সিরিয়াসলি দেখি না। আমি মনে করি দান্দিকতার মধ্যে নতুন কিছু পাওয়া যায়। এটাকে আপনি ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাকবে। আপনি এটাকে আজকে আমি মনে করি এটা সমাধান হয়ে যাবে। এটাকে বেশি কিছু, কারণ ইসলামী আন্দোলন যেই বিষয়গুলো তুলে নিয়ে আসলে, উনি বললো যে এনসিপিকে কেন যুক্ত করা হয়েছে, আমাদেরকে বলা হয় নাই। তারেক রহমানের সাথে ইউনিটি গভর্নমেন্টের কথা বলেছে, আমাদেরকে বলা হয়নি। এটা কিন্তু জোট হয় না, এটা সমঝোতা হয়েছে। এনসিপির সাথে ইন্ডিভিজুয়াল জামাত হয়তো বসেছে, কারণ জামাতকে এনসিপি কি চায়, জামাতের সাথে করতে চায়। জামাত কিন্তু 8 দল প্রথমে কিন্তু অফার দিয়েছিল যে যারা রাষ্ট্রের বাংলাদেশের ব্যাপারে একমত, যারা দুর্নীতিকে জিরো বলবে, তারা আমাদের সাথে সমঝোতা আসতে পারবে। যখন এনসিপি বলেছে, এনসিপির সাথে বসেছে। বসার পরে এরপরে এবি পার্টির সাথে ইন্ডিভিজুয়াল বসার পরে এরপরে জোটের সাথে বসেছে। জোটের সাথে আপনি বড় ভাই সবসময় একটা দায়িত্ব থাকে, আর ছোট ভাই মেজু ভাইরা একটু সবসময় একটু বাঁকা হয়, মাছ বড়টা দেয় নাই কেন? আপনি দেখেন ইসলামী আন্দোলন বারবার বলছে যে এদেরকে জোট থেকে বের করে দিব। জামাত ইসলাম কিন্তু এরকম কোনো সিলি কথা কিন্তু বলে না। কেন বলে না? বড় ভাই একটু ধৈর্য ধরতে হবে। এরপরে যে আপনি দেখেন, যখন এনসিপি এবং এবি পার্টিকে যখন যুক্ত করা হয়, যে সাংবাদিক সম্মেলন, সেটা আপনারা কাভার করেছেন, সেখানে কিন্তু ইসলামী আন্দোলন উপস্থিত ছিল। তাহলে ইসলামী আন্দোলন যদি এখন বলে যে আমাদের অনুমতি ছাড়া এনসিপিকে যুক্ত করা হয়েছে, তাহলে এটাকে জামাতের সাথে অবিচার করা হবে। এবং কি ইউনিটি গভর্নমেন্ট এটা তারেক রহমানের সাথে দেখা করেছেন। ইউনিটি গভর্নমেন্ট এটা না যে আমরা তারেক রহমান যে যারা এবার ক্ষমতা আসবে আমরা তাদের অংশ হব, এটা না। ইউনিটি গভর্নমেন্ট মানে হচ্ছে আমরা সবসময়, আমরা তারেক রহমান সাহেব কিন্তু 31 দফার মধ্যে একটা কিন্তু ছিল ইউনিটি গভর্নমেন্ট। ইউনিটি গভর্নমেন্ট মানে হচ্ছে আমরা সবসময় বিরোধী দলকে কি মনে করি, শেখ হাসিনা বিরোধী দলকে কি মনে করেছে। বিরোধী দল মানে কোনো দলের পর্যায়ে পড়বে না, তাদের কোনো রাজনৈতিক কোনো অধিকার থাকবে না, তারা তাদের অফিস খুলতে পারবে না, তাদের নেত্রীকে জেলে বন্দী করতে হবে, মানে মানুষের পর্যায়ে নেয় না। এই জন্য জামাতের আমির বলেছে আমাদের একটা ইউনিটি থাকা উচিত, যে আমরা রাষ্ট্রটা পরিচয় করবো আগামী 5 বছর, যে আগামী আমাদের যে সংস্কারগুলো আছে এই সংস্কারগুলো কি করা দরকার, বাস্তবায়নের জন্য আমাদেরকে ন্যূনতম 5টা বছর
ইউনিটি গভর্নমেন্ট থাকা উচিত। এটা তারেক রহমান সাহেবের সবারই এটা কিন্তু এই ছিল। এটা না এমন না যে আওয়ামী লীগ যেভাবে জাতীয় পার্টিকে বলে যে 10-12 জন তোমাকে আমি গৃহপালিত বিরোধী দল বানিয়েছে, এটা এমন না যে জামাত বলছে যে আমাকে গৃহপালিত বিরোধী দল বানাও, এটা মানে ইউনিটি গভর্নমেন্টটা। তো সুতরাং এই যে জামাতের সাথে ইসলামী আন্দোলন এবং এতে যেটি হচ্ছে এটিকে বড় বিষয় আমি মনে করি এটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। কারণ তারা হয়তো জামাত 40টা আসনের প্রস্তাব দিয়েছে, তারা হয়তো একটু বেশি আসন আরো 10-15টা বেশি চাচ্ছে। আমার মনে হয় এটা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। আজকে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।